আচ্ছা, আমাদের এই কোর্সটা হলো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে, কিন্তু প্রথমে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং jQuery দিয়ে শুরু করব। কিন্তু আপনার এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো থিম ডেভেলপমেন্ট শিখবো, তাহলে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো কেন শিখবো? ঠিক আছে, তো আসলে মূল কথা হলো, যেমন আপনি চাইলে এক লাফে ক্লাস 10 উঠতে পারবেন না। আপনার 1 2 3 4 5 এভাবে ধাপে ধাপে একটা করে ক্লাসে যেতে হবে, পাস করতে হবে, তারপরে উপরে উঠতে হবে। বিষয়টা ওইরকমই। আপনি ডেভেলপার, যে টাইপের ডেভেলপারই হন না কেন, ডেভেলপার হওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আপনি চাইলে PHP শিখতে পারেন, জাভা শিখতে পারেন, পাইথন শিখতে পারেন, তারপর ওয়ার্ডপ্রেস তো আছে, এটা শিখতে পারেন। ঠিক আছে, C++ শিখতে পারেন। বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে একজন ডেভেলপার হওয়ার জন্য। কিন্তু আপনি ডেভেলপার হতে গেলে যে ল্যাঙ্গুয়েজে শিখেন না কেন, আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো শিখতেই হবে, এর বেসিকগুলো শিখতে হবেই। ওকে, তো ঠিক একইভাবে আপনি থিম ডেভেলপমেন্ট শিখবেন, ঠিক আছে, কিন্তু এইগুলো আপনাদেরকে শিখতে হবে। কারণ কি? এর কারণ হলো যে আমরা যে দেখুন, এই যে একটা উইকিপিডিয়ার বাংলা ভার্সনের একটা পেজ দেখছি। এই পেজে যেসব কন্টেন্টগুলো আছে, ব্রাউজারে মূলত এই কন্টেন্টগুলো সব HTML ফরম্যাটে থাকে। ওকে, আপনি যদি HTML কোডগুলো দেখতে চান, মানে ফরম্যাটটা দেখতে চান, তাহলে আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট যে কোনো একটা ওয়েব পেজে গিয়ে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, অথবা কিবোর্ড থেকে CTRL+U একসাথে প্রেস করলে দেখবেন যে আপনার এই পেজটার যে কোডিং সহ সবকিছু আপনি দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে দেখুন একভাবে আছে। এই পেজটা যেভাবে তৈরি করা হয়েছে HTML ফরম্যাটে, সেই ফরম্যাটটা আপনি এখানে দেখতে পাবেন। টোটালি কোডগুলো এইভাবে আছে। ওকে, তো এখন ধরেন যে এই যে উইকিপিডিয়ার এই পেজ, এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি সেটা আপনি জানেন না, আমিও জানি না। হতে পারে সেটা জাভা দিয়ে তৈরি, C++ হতে পারে, .NET ফ্রেমওয়ার্ক হতে পারে, ঠিক আছে, পাইথন হতে পারে। কিন্তু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হোক না কেন, HTML ফরম্যাটটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটে, মানে ব্রাউজারে আপনি একটা ওয়েব পেজ ভিউ করাতে গেলে অবশ্যই আপনাকে সেটা HTML ফরম্যাটেই দেখাতে হবে। আপনি প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, ওটা ব্যাপার না। ঠিক আছে, এই জন্যই আমাদেরকে HTML আগে শিখতে হবে। ওকে, গেল। কিন্তু CSS কেন? CSS এই জন্য শিখতে হবে, মনে করুন যে একটা বিল্ডিং এর যে ফাউন্ডেশন, ঠিক আছে, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কেমন হয়। ধরলাম যে এই ইমেজটাই আপনি এরকম দেখবেন যে 6 তলা 10 তলা এরকম বিল্ডিং এইভাবে তৈরি করা আছে। সেটার কোনো প্লাস্টার, তারপরে এই যে দরজা জানালা হাবিজাবি এভরিথিং সবকিছু সুন্দর করে সাজানো নয়। ঠিক আছে, তো মনে করেন যে এইটা হলো, আপনি যখন একটা পেজ HTML দিয়ে তৈরি করবেন CSS না ইউজ করে, ওই পেজটা এরকম খাপছাড়া হয়ে থাকবে, কোনো ডিজাইন কিছুই থাকবে না। কিন্তু সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে কালার টালার দিয়ে অনেক সুন্দর করে সাজাতে হলে ওই পেজটাকে আপনাকে তার জন্য CSS ইউজ করতে হবে। CSS মানে হলো স্টাইল করা। আপনি একটা পেজকে স্টাইল করবেন, তাহলে বুঝতে পারছেন CSS কেন শিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট বা jQuery এটা কেন শিখতে হবে? হ্যাঁ, কিছু কাজ আছে যেগুলো আপনার HTML CSS দিয়ে শুধু হয় না, মানে HTML CSS কোডের ভিতরে ওই ধরনের ফাংশনালিটি নাই। যেহেতু নাই, তার জন্য আপনাকে আবার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। যেমন যে উৎস দেখুন, না এটা না, আমি ফেসবুকে দেখি যে ফেসবুকে এই যে এটাতে ক্লিক করলে দেখবেন যে এই যে একটা অপশন ওপেন হচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, এই যে এখানে অপশন ওপেন হচ্ছে। আবার যারা সেটিংয়ে আছে এখানে ক্লিক করলে সেটিং বক্স একটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই যে এইসব কাজগুলো, মানে এই যে ফাংশনালিটিগুলো, কিংবা যে সার্চ বক্সে আপনি কিছু লেখেন, কারো নাম লেখেন, দেখবেন যে তারা অটোমেটিক এখানে চলে আসছে। এই যে লেখার সাথে সাথে
তারা চলে আসছে যে অটোমেটিক এই যে রেজাল্টটা চলে আসছে, এইগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। ঠিক আছে, শুধু HTML CSS দিয়ে হবে না, জাভাস্ক্রিপ্ট লাগবে। তো এই ধরনের কাজ, তারপরে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে, হ্যাঁ, অ্যানিমেশন ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট থাকে, এগুলোর জন্যই আমরা জাভাস্ক্রিপ্ট যে করে শিখি। ওকে, তার মানে আপনার এগুলো শেখা লাগবে। এখন তাহলে বুঝতেই পারছেন যে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে কেন শিখবেন। তো এটা ধাপে ধাপে শিখতে হবে। প্রথমে HTML, তারপরে CSS, তারপর জাভাস্ক্রিপ্ট এবং jQuery, তারপরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন। ওকে, কিন্তু ওয়ার্ডপ্রেস যেহেতু একটা ফুল প্যাকেজ, ঠিক আছে, এখানে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছু রেডি করা আছে। ওকে, ওইগুলো আমরা পরে জানবো। এখন আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখে আপনি কি কি কাজ করতে পারবেন এবং মাসে কত টাকা আয় করতে পারবেন সেগুলো সম্পর্কে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস শিখলে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখলে আপনি কি কি কাজ করতে পারবেন, মানে আমার এই যে থিম ডেভেলপমেন্ট, এই কোর্সটা কমপ্লিট করলে আপনি কি কাজ করতে পারবেন সেটা জানার জন্য আমি একটা মার্কেট প্লেসে এসেছি, fiverr.com। তো এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই মেনু আইটেমের ভিতরে দেখুন যে ওয়ার্ডপ্রেস নামে একটা ক্যাটাগরি আলাদা আছে। তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি ওয়ার্ডপ্রেসে কি কি কাজ করতে পারবেন সেগুলোর ক্যাটাগরি এখানে ভাগ ভাগ করা আছে। যেমন এই কোর্সটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, মানে আপনি একটা ওয়ার্ডপ্রেসের ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওকে, গেল। তারপরে কাস্টমাইজেশন, এই কাজগুলো আপনি করতে পারবেন। একটা ওয়েবসাইট হয়তো আগে থেকেই আছে, সেটা আপনি আবার কাস্টমাইজ করে দিতে পারবেন। ঠিক আছে, তবে এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি যে এখানে আবার ওয়েব ডিজাইনটা একটু ভালোভাবে জানতে হবে। আমরা এই কোর্সে ওয়েব ডিজাইনের বেসিকটা জানবো, কিন্তু ওয়েব ডিজাইন ভালোভাবে জানতে হলে আমার আবার আলাদা আলাদা কোর্স আছে। যেমন অ্যাডভান্স ওয়েব ডিজাইনে, এই কোর্সে হলো ওয়েব ডিজাইনের অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। ওকে, তো ওইটা জানলে আপনার ওয়েব ডিজাইন আর কোনো ল্যাগ থাকার কথা না। আচ্ছা, তো এই কাস্টমাইজেশন এই ক্যাটাগরিতে আপনার এই কোর্সটা করলে তো এই ক্যাটাগরিতে কাজ করতে পারবেনই, তারপরে ওয়েব ডিজাইনটা একটু ভালোভাবে জানা থাকতে হবে। এবার আসে বাগ ফিক্সেস, এটা করতে পারবেন। পারফরমেন্স অ্যান্ড এসইও, পারফরমেন্স অ্যান্ড এসইও মানে হলো, এসইও মানে তো জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর পারফরমেন্স হলো একটা ওয়েবসাইটের স্পিড নিয়ে কাজ করা। তো এই দুইটা মূলত প্লাগইন লাগে এবং কোডিং। তো আমরা যেহেতু কোডিং শিখছি, তো কোডিং এই সাইডটা আপনার কমপ্লিট থাকবে, আর এসইও এবং পারফরমেন্সের জন্য যেসব প্লাগইনগুলো ইউজ করতে হয় ওগুলো আলাদাভাবে জানতে হবে। এগুলো জানানোর জন্য মানে এইগুলো নিয়েও আমার আলাদা একটা কোর্স আছে, সেটা হলো ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, যেখানে বিভিন্ন প্লাগইন, তারপর বিশেষ করে পেজ বিল্ডারগুলো, এলিমেন্টর খুবই ডিটেলস শেখানো হয় ওখানে। আচ্ছা, এরপরে আসে ল্যান্ডিং পেজ, এটাও আপনি করতে পারবেন, তবে ওই কাস্টমাইজেশনের মতো এখানেও ডিজাইনটা আপনার ভালোভাবে জানতে হবে। আর ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেটআপ, এটা খুবই ইজি, এটা আপনি করতে পারবেন। আর সিকিউরিটি, এটা হলো প্লাগইন নিয়ে কাজ করতে হবে, যেটা আমি আগেই বললাম যে আমার ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন যে কোর্সটা আছে ওখানে সিকিউরিটি নিয়ে ক্লাস আছে। হ্যাঁ, প্লাগইন নিয়ে এগুলো সিকিউরিটি করতে হয়, প্লাগইন নিয়ে কাজ করতে হয়। আর ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন। ওকে, এটাও ইজি, খুবই ইজি, এই কোর্সে আপনি শিখতে পারবেন। আর হেল্প অ্যান্ড কনসালটেশন, এটার জন্য আপনাকে যদি বিদেশিদের সাথে ইংলিশে কথা বলা লাগে তাহলে ইংলিশ তো জানা থাকতে হবে, এই আর কি। তাহলে দেখা যাচ্ছে যে আপনি দু একটা ক্যাটাগরি বাদে সব ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন যদি এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন এবং ভালোভাবে শেখেন। ওকে, হলো এখন যে আপনার প্রশ্ন হতে পারে যে কত টাকা ইনকাম করতে পারবেন, এর আসলে লিমিট নাই যে কত টাকা ইনকাম করবেন। অনেকেই আছে যে ওয়ার্ডপ্রেসের কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, এগুলো যদি আপনিও
খোঁজ করেন অথবা আপনার পরিচিত অনেকে আছে দেখবেন যে এরকম লক্ষ টাকার উপরে ইনকাম করছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের কাজ করে। তবে ভালোভাবে শিখলে আপনি শুরুর দিকে হয়তো একটু কম ইনকাম করবেন, কারণ কম কাজ পাবেন। নতুন করে অ্যাকাউন্ট খোলা, কাজ খুঁজে সেটা নিয়ে আসা, ঠিক আছে, এগুলোর জন্য সময় লাগতে পারে। যদি লাক ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে শুরুর দিকেই কাজ পেয়ে গেলেন। আর যাদের ব্যাড লাক তারা দেখা যাচ্ছে যে মাসও লেগে যেতে পারে। এটা ধৈর্যের জন্য প্যাশেন্স মানে ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য থাকতে হবে। ওকে। আর সব থেকে বড় কথা হলো যে যদি আপনি যে কোনো কাজ যদি ভালোভাবে সেটা শেখা থাকে তাহলে আপনি কখনোই বসে থাকবেন না, ঠিক আছে। কাজ আপনি পাবেনই, কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। ওকে। আর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে ওয়ার্ডপ্রেস যদি আপনি হতে চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে, ওকে, এক্সপার্ট হতে গেলে কি করা লাগবে? ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হতে গেলে আপনাকে 4টি বিষয় খুবই ভালোভাবে জানতে হবে। একটা হলো ওয়েবসাইট ডিজাইন করা, মানে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরি করছেন, সেটা তো আপনাকে ডিজাইনও করতে হবে। আপনি যদি ডিজাইন ভালোভাবে না জানেন দেখা যাচ্ছে যে আপনার আবার অন্য কাউকে হায়ার করা লাগবে, ঠিক আছে। এটা একটা কিন্তু ঝামেলা। আপনার এই জন্য হায়ার করে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এগুলো অনেক ঝামেলার। এই জন্য সব কিছু যেন নিজে করতে পারেন সে অ্যাবিলিটি তৈরি করতে হবে। ওকে। তারপরে থিম ডেভেলপমেন্ট, মানে আপনার ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের এভরিথিং, ঠিক আছে, এর ভিতরে যা কিছু আছে সব ভালোভাবে শিখতে হবে। প্লাগ ইন ডেভেলপমেন্টটা হলো এটা থিম ডেভেলপমেন্টের অ্যাডভান্স লেভেল। ওকে। এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, থিম, প্লাগ ইন, ওয়ার্ডপ্রেসের সবকিছু, মানে বলা যায় সবকিছু আপনি একটা প্লাগ ইন দিয়ে কন্ট্রোল করতে পারেন। ওকে। সেটা হলো প্লাগ ইন ডেভেলপমেন্ট। আর একটা হলো প্লাগ ইনস অ্যান্ড পেজ বিল্ডার, মানে বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে, কোন প্লাগ ইনের কী কাজ। একটা আপনি বুকিং সাইট তৈরি করবেন, সেখানে আপনি কি প্লাগ ইন ইউজ করবেন। একটা ওয়েবসাইটকে স্পিড আপ করবেন, সেখানে আপনি কি প্লাগ ইন ইউজ করবেন। তারপরে পেজ বিল্ডারের মধ্যে যেমন এলিমেন্টর, ডিভি, অ্যাভাডা, এই বিভিন্ন ধরনের পেজ বিল্ডার আছে, এইগুলো শিখে রাখতে হবে। এইগুলো দিয়ে কিভাবে একটা পেজ বিল্ড করতে হবে, সেগুলো কিভাবে ডিজাইন করতে হবে, এই যে শিখে রাখা। মানে একটা ক্লায়েন্টের একটা প্রজেক্ট আপনি করবেন জাস্ট এই সব কিছুর মিলিয়ে, ঠিক আছে। এমন না যে আপনার একটা বিষয় শিখেই আপনি একটা প্রজেক্ট করতে পারবেন, ঠিক আছে। টার্গেট থাকে হলো আমাদের, মূলত টার্গেট থাকে হলো একটা প্রজেক্টের তো টাইম থাকে, যে একটা প্রজেক্ট আমি নিলাম তার 5 দিন কি 1 সপ্তাহ ডেট থাকে, ওই ডেটের ভিতরে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আপনি তো মানে আপনার তখন থাকবে কি যে যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করার, ঠিক আছে, ক্লায়েন্টের সময় মতো ডেলিভারি দেওয়া। যদি আপনি সব কিছু কোডিং করতে যান দেখা যাচ্ছে 1 মাস লেগে যাবে, তো তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে পেজ বিল্ডার বা বিভিন্ন প্লাগ ইন, কোডিং সবকিছু মিলিয়ে দ্রুত কাজটা কমপ্লিট করতে হবে। এগুলো আপনি পরে আরও জানবেন, যখন আমরা কোর্সটা স্টার্ট করব, থিম ডেভেলপমেন্টে যাব, তখন আপনি আস্তে আস্তে এগুলো আরও বিস্তারিত জানবেন। ওকে। এখন আমরা যেহেতু আমরা জুমে ক্লাস নিব, জুম সম্পর্কে একটু ধারণা নিব। ওকে। আচ্ছা, সবাই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। নোটপ্যাড প্লাস প্লাস আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। নোটপ্যাড প্লাস প্লাস সার্চ করলে আপনি পাবেন এই যে ডাউনলোডের পেজ, এই পেজে যাবেন। প্রথমেই হলো লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করে এই পেজে যেতে হবে। তো যারা অপারেটিং সিস্টেম 32 বিট ইউজ করছেন তারা এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আর যারা 64 বিট তারা এই যে ইনস্টলার এই বাটনটাতে ক্লিক করে ডাউনলোড করবেন, ঠিক আছে। এখানে একটা প্রবলেম আছে, যাদের 32 বিট অপারেটিং সিস্টেম তারা আবার যদি এইটা ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন। তো অপারেটিং সিস্টেম আপনার কত বিটের এটা খুব ইজিলি দেখতে পাবেন। এটা হলো আপনার, যদি না জানেন কম্পিউটারের বেসিক, এই যে কম্পিউটার আইকনের উপর ক্লিক করে প্রপার্টিজে যাবেন। এখানেই লেখা আছে যে সিস্টেম টাইপ
64 বিট অপারেটিং সিস্টেম। ওকে, আর আপনার যদি 32 বিট হয় তাহলে এখানে লেখা থাকবে 32 বিট। এটা ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করতে থাকেন, আর আমি এখন একটা ভিডিও ওপেন করছি। ওকে, আচ্ছা, এই ভিডিওতে মূলত কিভাবে জুম ইউজ করবেন সেটার উপরে ভিডিওটা আগে থেকে করা ছিল। তো উইন্ডোটা এরকম দেখবেন, আর যদি স্ক্রিন শেয়ার দিয়ে দিই তাহলে এরকম উইন্ডো আর পাবেন না। তো স্ক্রিন শেয়ার অবস্থায় মাউসটা নড়াতে হবে। যারা মোবাইল ইউজ করেন তারা হলো ফিঙ্গার প্রেস করলে, স্ক্রিনের উপর প্রেস করলেই কতগুলো টুল পাবেন। এখানে দেখুন, এটা হলো মাইকের আইকন। তো আমি যখন বলবো যে আনমিউট করে রাখেন তখন ক্লিক করবেন। যদি এরকম এই যে রেড লাইন এরকম ক্রস করা থাকে তাহলে বুঝবেন এটা মিউট অবস্থায় আছে, আর এটা ক্লিক করলে আবার আনমিউট হয়ে যাবে এরকম। ওকে, আর এটা হলো ভিডিও মানে ক্যামেরা, আপনার ক্যামেরা ওপেন হবে। তো আমাদের ক্লাসে কখনোই ক্যামেরা ওপেন করার কখনোই প্রয়োজন হবে না, তো সবসময় এটা ক্লোজ করে রাখবেন। এটা আপনার চেহারা দেখার আমাদের কারো কোনো দরকার নেই। ওকে, হয়ে গেল। আচ্ছা, আমি আবার কখনো বলবো যে আপনার স্ক্রিন শেয়ার দিতে, হয়তো আপনি একটা জিনিস বুঝছেন না, আমি বলেও বুঝাতে পারছি না, তখন আমি চাইবো যে আপনার স্ক্রিনটা শেয়ার দিতে। ওকে, তো জুমে আপনিও আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখাতে পারবেন, সেটা মোবাইলেই হোক আর পিসিতেই হোক। ঠিক আছে, তো আমি আবার বলে রাখি যে এই যে মাইকটা, যারা মোবাইলে, অনেকে মোবাইলে ক্লাসে এমনি জয়েন করে, হ্যাঁ, তো মোবাইলে ঢুকেই কিন্তু আপনার সাউন্ডটা পান না। ঠিক আছে, তো এরকম ফিঙ্গার প্রেস করলে এরকম আইকনটা পাবেন। এখানে অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে অডিও ওভার দ্য ইন্টারনেট এরকমই মেবি মেসেজটা শো হয়। তো ওই মেসেজের উপর ক্লিক করলে তাহলে আবার সাউন্ডটা চালু হয়ে যাবে। ওকে, যারা মোবাইলে ক্লাসে জয়েন করবেন। ওকে, আচ্ছা, এবার ফিরে আসি শেয়ারে। আমি যখন বলবো যে শেয়ার করেন তখন এইরকম বাটন পাবেন শেয়ারে, যে এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আর একটা উইন্ডো ওপেন হবে। তো পিসিতে এরকম উইন্ডো থাকবে। তো অবশ্যই এটা শিওর হয়ে নেবেন যে স্ক্রিনটা এরকম ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে আছে কিনা। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট একটা উইন্ডো অন্য কিছু শেয়ার করেন, আমাকে অবশ্যই স্ক্রিন শেয়ার দেবেন, না হলে আবার আমি বুঝতে পারবো না। ওকে, দেখবেন যে স্ক্রিনটা এরকম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে আছে কিনা। যদি থাকে তাহলে, অথবা যদি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে থাকে তাহলে এই ব্লু মানে এটা সিলেক্ট অবস্থায় আছে। যদি অন্য কোনো উইন্ডো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেখেন তাহলে স্ক্রিনটা আরেকবার ক্লিক করে এই যে এখানে শেয়ার বাটন দেখছেন এটাতে ক্লিক করবেন। তাহলে এরকম শেয়ার হয়ে যাবে। ওকে, আর যারা মোবাইল ইউজ করেন তারাও শেয়ার দিতে পারেন, মোবাইলেও এরকম শেয়ার বাটন আছে। তো ক্লিক করলে আর একটা অপশন আসবে, সেখানে স্ক্রিন শেয়ার নামে একটা অপশন পাবেন, সেটা সিলেক্ট করলে আপনার মোবাইলটাও মোবাইলের স্ক্রিনও শেয়ার হয়ে যাবে। এই পর্যন্তই। ওকে, যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে রাখেন তাহলে জাস্ট উইন্ডোজের সার্চ এখানে লেখেন যে নোট, লিখলেই এই যে নোটপ্যাড প্লাস প্লাস আসবে। আর যারা এখনো ইনস্টল করেন নাই, ঠিক আছে, সমস্যা নাই, নোটপ্যাড নামে একটা ডিফল্ট সফটওয়্যার আছে, এটা ওপেন করেন। ঠিক আছে, কিন্তু আমি চাইবো যে বিগিনার হিসেবে, যারা বিগিনার আর কি, নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ওপেন এটা চালাতে, কারণ এর অনেক সুবিধা আছে। ওকে, তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে যারা নতুন করে ইনস্টল করেছেন তাদের একটা চেঞ্জ লগ ফাইল ওপেন হবে। তো জাস্ট ওটা ক্লোজ করে দেবেন, এই ক্লোজ আইকনে ক্লিক করে এরকম ক্লিক করলে ওটা ক্লোজ হয়ে যাবে। তারপরে এরকম ব্ল্যাঙ্ক স্ক্রিন আপনি দেখবেন। ওকে, তো প্রথমে আমরা জেনে নিই যে HTML কি। আমরা যেহেতু HTML দিয়ে শুরু করব, HTML কি আগে জেনে নিই। দেখুন, HTML এর ফুল যে ফর্ম সেটা হলো হাইপার, টিতে টেক্সট, তারপর এমতে মার্কআপ, আর এলতে ল্যাঙ্গুয়েজ। মূলত সহজে বলতে গেলে HTML হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো কি মার্কআপ করতে হবে, যেমন এখানে দেখুন যে এই যে বাংলাদেশ লেখাটা, এই সাইজ কিন্তু বড়, হ্যাঁ, বড় হয়ে শো হচ্ছে। আবার এই লেখাগুলো এই সাইজ ছোট। তারপর এখানে ইমেজ আছে, তারপরে যে এই যে এগুলো লিঙ্ক,
এই লিঙ্কে ক্লিক করলে কোনো একটা পেজে আমাকে নিয়ে যাবে, তাই না? এরকম এইগুলো তৈরি করতে যে HTML এর যেসব কোডিং ল্যাঙ্গুয়েজ মানে যেসব ফরম্যাটে তৈরি করতে হয় সেটাই মূলত সেগুলোকেই মার্কআপ বলা হয়। হ্যাঁ, সেই মার্কআপগুলো আমরা এখন জানবো আস্তে আস্তে। তো আমরা শুরু করি। মনে করেন যে এই বাংলাদেশি লেখাটা আমি এখন শো করাবো, হ্যাঁ, এইভাবে। তো আমি লিখলাম যে এগুলো হলো কোড H1, তারপরে আমি এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, তারপরে এটার যে এন্ড ট্যাগ এটা অ্যাড করে দিলাম। ওকে, তারপরে আমি এই লেখাগুলো জাস্ট কপি করে নর্মাল টেক্সট এই সাইজে শো করাবো। ওকে, এগুলো আমি পরে বোঝাবো, জাস্ট এখন দেখেন। তো আর মনে করেন যে এই যে লিঙ্ক আছে, এই যে দক্ষিণ এশিয়া, এটা একটা লিঙ্ক। এর উপরে মাউস রাখলে দেখবেন যে আপনার মাউসের যে কার্সার তার আইকন চেঞ্জ হয়ে এই যে হাতের মতো এই আইকনটা চলে আসবে। তার মানে এটা ক্লিকেবল, এখানে ক্লিক করলে কোন একটা পেজে আপনাকে নিয়ে যাবে। ওকে, তো এটা কিভাবে তৈরি করবেন? তো আমি দক্ষিণ এশিয়ার এর আগে এই কোডটা দিলাম, এরপরে তবে কোন পেজে নিয়ে যাবে সেই পেজের লিঙ্কটা এখানে এই href অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে। তো আমি এটা হলো লিঙ্ক, এই পেজে নিয়ে যাবে ক্লিক করলে। তো আমি এখানে পেস্ট করে দিই। তো লিঙ্কটা এভাবে দেখে ভয় পাওয়ার কিছু নাই। ইংরেজি ছাড়া মানে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি লিঙ্ক হয়, যেমন যেমন দেখুন দক্ষিণ এশিয়া বাংলা, তো এই লেখাগুলো একটা ইনকোডিং ফরম্যাটে শো হয়, ঠিক আছে? ওকে, এছাড়া আর কিছু না। তো আমি এখানে ব্যাকে যাই। এই পেজটা এখন আমি সেভ করব, ঠিক আছে? এটা HTML ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি, এটা এখন সেভ করব। কিভাবে সেভ করব? সেভ করতে হলে আপনি এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে একটা ফাইলের নাম দেন এবং কোথায় সেভ করবেন সেটা দেখিয়ে দেন। আমি আপাতত ডেস্কটপে রাখছি। ডেস্কটপে সিলেক্ট করে আমি একটা ফাইলের নাম দিলাম index। ওকে, ইন্ডেক্স। তবে এখানে অবশ্যই ফাইলের একটা এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন যদি না জানেন তাহলে আমি বলি যে উইন্ডোজ বা কম্পিউটার যেসব ফাইলগুলো আমরা দেখি প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন আছে। ফাইলের নামের পরে ডট, মনে করেন যে MP3 ফাইল .mp3 লেখা থাকবে, MP4 ফাইল .mp4 লেখা থাকবে, HTML ফাইলগুলোতে .html লেখা থাকবে, CSS ফাইলগুলোতে .css লেখা থাকবে, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোতে .js লেখা থাকবে। এরকম এক্সটেনশন অবশ্যই লেখা থাকবে। তো অবশ্যই এখানে ফাইলের নাম আপনি যাই দেন না কেন .html এটা দিতেই হবে। ওকে, দিয়ে এবার সেভ বাটনে ক্লিক করলে আপনার এই ফাইলটা HTML হিসেবে সেভ হয়ে যাবে। ওকে, অথবা আপনি যদি এখানে .html না লিখতে চান সমস্যা নাই, আপনি জাস্ট ফাইলের নেমটা দেন, কিন্তু সেভ অ্যাজ টাইপ এই যে অপশন আছে এখানে ক্লিক করে এই ফাইলটা কোন টাইপে মানে ফাইলের টাইপটা কি হবে এখান থেকে আপনি নির্দিষ্ট করে দেবেন। এখানে দেখবেন যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটা সিলেক্ট করে দেন, তারপরে সেভ করেন। এই দেখুন সেভ মানে সেভ করার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এই যে এইসব কোডের কালারগুলো চেঞ্জ হয়ে গেল। এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো আমি এখন এটা কি করব? এখন এই যে কোডগুলো আমি লিখলাম এটা ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে দেখি। তো নোটপ্যাড প্লাস প্লাস থেকে আপনি রানে গিয়ে এই ফাইলটা আপনি ফায়ারফক্সে দেখতে চান নাকি ইন্টারনেট এক্সপ্লোরার নাকি ক্রোমে, এটা আপনি পাবেন, ঠিক আছে? আমি ক্রোমে দেখতে চাই, এই যে দেখুন। অথবা অনেকেরই দেখা যায় যে রানের ভিতরে এই অপশনগুলো নাই। তো আপনি কি করবেন, ফাইলটা যেখানে সেভ হয়েছে সেখান থেকে জাস্ট এই যে এখানে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এই যে index.html ফাইলটা এটা ওপেন হয়ে গেল, দেখছেন? এখন দেখুন তো, এই যে দেখুন এই যে বাংলাদেশ লেখাটা এখানে যেমন বড় হয়ে
বড় সাইজে শো হচ্ছে, এখানেও বড় সাইজ না? হ্যাঁ, অবশ্যই বড় সাইজে শো হচ্ছে। তারপরে এর ভিতরে এই লেখাগুলো জাস্ট নর্মাল টেক্সট, হ্যাঁ, এবং এই সাইজও নর্মাল সাইজে শো হচ্ছে। এই যে দেখুন, নর্মাল টেক্সট। ওকে, তাহলে কি প্রায় সেম না? হ্যাঁ, এইভাবেই একটা HTML পেজ তৈরি করতে হয়। মানে একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে HTML বিভিন্ন কোড দিয়ে এভাবে মার্কআপ করতে হবে। আপনি বাংলাদেশ লেখাটা যদি হেডিং মানে বড় সাইজে শো করতে চান, তাহলে এই যে হেডিং এর কোডগুলো ইউজ করতে হবে। হেডিং H1, তারপরে নর্মাল টেক্সট হিসেবে শো করাতে চাইলে এই যে পি পি এই কোডগুলো ইউজ করতে হবে, এরকম। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে কোডগুলো আমি লিখেছি, এটার কি নাম বা এটার কি নাম? এগুলোকে বলা হয় যে ট্যাগ, HTML ট্যাগ। এটাও ট্যাগ, এটাও ট্যাগ, এটাও ট্যাগ, এটাও ট্যাগ। তো ট্যাগটা কিভাবে লিখছি আমরা দেখুন। প্রথমে একটা লেস দেন, তারপরে এটাকে বলা হয় যে ট্যাগ নেম। এই ট্যাগের নেমটা আপনাকে দিতে হবে, কি ট্যাগ এখানে দিবেন। তারপরে গ্রেটার দেন, হয়ে গেল আমার স্টার্ট ট্যাগ। তারপরে কন্টেন্ট দিতে হবে, আপনার যে কোনো টাইপের কন্টেন্ট, টেক্সট হতে পারে, আপনি অন্য কোনো টাইপের কন্টেন্টও দিতে পারেন, কিন্তু হেডিং এর ভিতরে সাধারণত টেক্সট দিতে হয়। এরপরেও দেখুন আর একটা কোড। ঠিক আছে, এখানেও লেস দেন আছে, গ্রেটার দেন আছে, ট্যাগ নেম আছে, সেম নাম। H1 যে নামে এখানেও সেই নামে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হলো এই যে লেস দেনের পরে একটা স্ল্যাশ আছে, যেটা আপনি কিবোর্ডে ডান দিকে যে শিফট আছে, শিফটের বামে জিজ্ঞাসা চিহ্ন এবং স্ল্যাশ একসাথে আছে, ওটা প্রেস করলে আপনি এটা আনতে পারবেন। ওকে, তাহলে এর নাম হলো যে এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। আমি একটা ইমেজ দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে H1, এই লেস দেন গ্রেটার দেন সহ, এটার নাম হচ্ছে স্টার্ট ট্যাগ। এর ভিতরে থাকবে কন্টেন্ট, তারপরে হলো এই যে এন্ড ট্যাগ। ওকে, তো এন্ড ট্যাগ আর স্টার্ট ট্যাগ দেখবেন যে সেম, তবে এই এন্ড ট্যাগের বেলায় শুধুমাত্র লেস দেনের পরে স্ল্যাশটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। ওকে, তবে এন্ড ট্যাগকে আপনি চাইলে ক্লোজিং ট্যাগও বলতে পারেন। ক্লোজিং মানে এই ট্যাগটা দিয়ে আপনার একটা HTML এলিমেন্ট শেষ করতে হবে, এন্ড করে দিতে হবে। ওকে, তো পুরোটা নাম কি দাঁড়ালো? এই যে স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ সব মিলিয়ে আমার এর নাম হলো H1 এলিমেন্ট। ঠিক আছে, তো এইগুলো আমরা একটা নাম বলি, মানে একটা নামে প্রকাশ করি, বলে থাকি যে এটা হলো H1 এলিমেন্ট, আবার এটা হলো P এলিমেন্ট, তারপরে এটা হলো A এলিমেন্ট। ঠিক আছে, সাধারণত আমরা এই যে ট্যাগের যে নাম, এই নাম ধরে এগুলোকে উচ্চারণ করে বলে থাকি। হ্যাঁ, তবে এর আবার ফুল মিনিংও আছে, যেমন এই বলা হয় যে হেডিং। আপনি কোনো একটা ওয়েব পেজের, একটা ওয়েবসাইটের পেজে বিভিন্ন হেডিং টেক্সট অ্যাড করার জন্য এই সব এলিমেন্টগুলো ইউজ করবেন। ওকে, তার মানে বুঝছেন যে এইচতে হলো হেডিং বোঝায়, মানে এর ফুল ফর্ম হবে হেডিং। ওকে, আচ্ছা, এই গেল। তার মানে হেডিং এলিমেন্ট বলতে পারেন, হেডিং 1 এলিমেন্ট বলতে পারেন। আবার পির ফুল মিনিং হলো প্যারাগ্রাফ। ওকে, এটাকে আপনি চাইলে প্যারাগ্রাফ এলিমেন্টও বলতে পারেন, পি এলিমেন্ট এটাও বলতে পারেন, প্যারাগ্রাফ এলিমেন্ট এটাও বলতে পারেন। আবার এটাকে এ এর ফুল ফর্ম হলো অ্যাঙ্কর। ওকে, এটাকে আপনি এ এলিমেন্ট বলতে পারেন, আবার অ্যাঙ্কর এলিমেন্টও বলতে পারেন। ওকে, এই আর কি। তাহলে কি শিখলাম আমরা? যে এখানে ট্যাগগুলো কিভাবে লিখবেন। আগে লেস দেন, তারপরে ট্যাগ নেমটা দেবেন, তারপর গ্রেটার দেন দেবেন, তারপর কন্টেন্ট, টেক্সট, তারপরে ক্লোজিং ট্যাগ। আপনার সেম জিনিস, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ সেম, জাস্ট লেস দেনের পরে এটা গ্রেটার দেন মানে স্ল্যাশ দিলে এটা হলো এন্ড ট্যাগ হয়ে যাবে। আচ্ছা, এইখানে আবার আর একটা বিষয় আছে, সেটা হলো এটা আবার কি? এটাও কিন্তু স্টার্ট ট্যাগ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্টার্ট ট্যাগ, কিন্তু এই স্টার্ট ট্যাগের ভিতর এটা আবার কি? এটাকে বলা হয় হলো অ্যাট্রিবিউট। আমি এখানে আলাদা করে লিখে দেখাচ্ছি কিভাবে লিখবেন একটা ট্যাগ, HTML ট্যাগ। প্রথমে লেস দেন দেবেন, তারপরে ট্যাগ নেমটা দেবেন, যেমন এটা ডিভ, তারপরে গ্রেটার দেন দেবেন। ওকে, এটা হয়ে গেল আমার স্টার্ট ট্যাগ। ওকে, তো ডিভ কিন্তু একটা HTML এলিমেন্ট,
একটা ওয়েব পেজে আপনি বিভিন্ন এরিয়া ভাগ করলে তখন এইসব ডিভ এলিমেন্টগুলো ইউজ করবেন। এগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। তারপরে মনে করুন যে আমি এখানে কন্টেন্ট দেব হলো কক্সবাজার সমুদ্র সৈকত, এটা এখানে অ্যাড করলাম। তো স্টার ট্যাগ দিলে হবে না, অবশ্যই ক্লোজিং ট্যাগ দিতেই হবে। তো আমরা আগেই বলেছি সেম, হ্যাঁ, ডিভ স্টার ট্যাগ এন্ড ট্যাগ সেম, কিন্তু এন্ড ট্যাগের বেলায় জাস্ট লেস দেনের পরে একটা স্ল্যাশ দিতে হবে, তাহলে হয়ে গেল আমার ডিভ এলিমেন্ট। এটা পুরোটা হয়ে গেল ডিভ এলিমেন্ট। এখানে কখনোই ভুল করবেন না যে যেসব এলিমেন্টগুলোতে স্টার ট্যাগ এবং এন্ড ট্যাগ আছে, অনেকে প্রথম ভুল করেন যে এইভাবে লিখে এইটুকু রেখে দিয়েছেন, ক্লোজিং ট্যাগ দেন না। ঠিক আছে, এরকম মিস করা যাবে না, মিস করলেই প্রবলেম। আচ্ছা, তো এর মধ্যে এর যে স্টার ট্যাগ আছে এর মধ্যে আমরা চাইলে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অ্যাট্রিবিউটের মানে হলো যে এই HTML এলিমেন্টের এক্সট্রা ইনফরমেশন, মানে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত ইনফরমেশন আর কি। এখানে মনে করেন যে আমি ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট দিলাম ইকুয়াল, এবার এই অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে। আমি একটা ক্লাস নেম দিয়ে দিই নিজের মতো বানিয়ে, যে কক্স বাজার। ওকে, হয়ে গেল। তো আমি এখন ইমেজটা ওপেন করে দেখাই। এই যে দেখুন এখানে একটা ইমেজ আছে, যে ডিভ এলিমেন্ট, এই যে ক্লাস এটা হলো অ্যাট্রিবিউট নেম, আর এই যে এখানে একটা ভ্যালু আছে আর্টিকেল। এই যে এটা হলো ক্লাসের নেম, এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট আর্টিকেল এটা লিখে দিই, আর্টিকেল। ঠিক আছে, এই টোটালে এইটুকু হলো অ্যাট্রিবিউট। তো এটা হলো অ্যাট্রিবিউট নেম, আর এটার হলো এই অ্যাট্রিবিউটের এটা হলো ভ্যালু। ওকে, তো অ্যাট্রিবিউটগুলো কিভাবে লিখতে হবে, স্টার ট্যাগের মধ্যে যে ট্যাগ নেমটা আছে এরপর একটা স্পেস, অবশ্যই স্পেস দিবেন। প্রথম আপনার এরকম স্পেস ছাড়া এরকম লেখেন, দেখুন কালারটা চলে গেছে, কিন্তু একটা কালার থাকবে নোটপ্যাড প্লাস প্লাস, এই যে ট্যাগগুলোর কালার থাকবে, ট্যাগ তারপরে অ্যাট্রিবিউটগুলোর কালার থাকবে। ঠিক আছে, তো এরকম যদি আপনি রিমুভ করে দিন স্পেস, দেখুন কালারটা চলে গেছে, তার মানে এখানে কোনো প্রবলেম হয়ে গেছে। ওকে, তো এরকম স্পেস দেবেন। তো আপনি চাইলে এরকম মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, মানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছেন আরও ইউজ করতে পারেন। এখানে আরেকটা আমি যদি আরও অ্যাট্রিবিউট ইউজ করেন তাহলে কি করবেন, এখানে এটা তো একটা অ্যাট্রিবিউট, এরপরে আপনি আইডি দিন, আইডিও একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল, তারপরে কোটেশন, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারেন। তো এই কোটেশনের মধ্যে ভ্যালুটা দিতে হবে। তো আমি এখানে দিলাম যে কক্স বাজার। ঠিক আছে, ভ্যালু দিলাম, এই যে দেখুন হয়ে গেল, এই যে কক্সবাজার সমুদ্র সৈকত। ঠিক আছে, লেখা। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে লেখাগুলোই সহজ, কিন্তু এই যে কোডগুলো, এই যে H1 এইসব কোডগুলো কিন্তু ব্রাউজারে আপনি দেখছেন না, তবে এগুলো ব্রাউজারে দেখাও যাবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা এই কোডগুলো দিয়ে এই সব টেক্সটগুলোকে মার্ক আপ করছি, যে এই টেক্সটটা কিভাবে শো হবে। ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ব্রাউজার যখন দেখছে যে এর এখানে H1 আছে, তখন ব্রাউজার কি করবে, এই লেখাটাকে সব থেকে বড় সাইজে শো করবে। তারপরে এই লেখাগুলোর পাশে যখন ব্রাউজার দেখবে যে এখানে পি ট্যাগ ইউজ করো, তখন ব্রাউজার জাস্ট ব্রাউজারে যে টেক্সটের সাইজ নর্মাল থাকে সেই নর্মাল সাইজে এই লেখাগুলো শো করাবে। ঠিক আছে, এরকমই আর কি। ওকে, তো এরকমই আর কি, যে href এটাও একটা অ্যাট্রিবিউট। কোনো একটা লিঙ্ক তৈরি করতে গেলে যে এরকম প্রথমে কি করতে হয়, যে লিঙ্ক তৈরি করতে গেলে এগুলো আমরা পরে আবার শিখব, যে এখানে স্টার ট্যাগ দিতে হবে, তারপরে ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো এই দক্ষিণ এশিয়া এই লেখাটা লিঙ্কের টেক্সট হিসেবে থাকবে, ক্লিক করলে কোন একটা পেজে নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে সেটা অবশ্যই href অ্যাট্রিবিউট, তারপরে ইকুয়াল দেবেন, এই যে কোটেশন দেয়া আছে, এবং পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই যে লিঙ্কটা দিয়েছি এই দক্ষিণ এশিয়া লেখার উপরে ক্লিক করলে ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে এই যে নিয়ে গেল। ওকে, এটা হলো লিঙ্ক ক্রিয়েট করা।
আচ্ছা, আমরা ক্রিয়েট করছি কি একটা এইচটিএমএল ডকুমেন্ট, অথবা বলতে পারেন যে আমরা একটা এইচটিএমএল পেজ তৈরি করছি। তো একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে এর একটা নিয়ম আছে, সেই নিয়মে আপনার তৈরি করতে হবে। প্রথমে হলো অবশ্যই আপনাকে এইচটিএমএল রুট যে এলিমেন্ট, সেই এলিমেন্টটাকে লিখতে হবে, সেটা হলো লেস দ্যান এইচটিএমএল গ্রেটার দ্যান, ঠিক আছে? এটা হলো স্টার ট্যাগ। এইচটিএমএল এর রুট এলিমেন্ট হলো এইচটিএমএল, ওকে? তো আমি এখানে কার্সরটা রেখে আমি কন্ট্রোল প্লাস ডি একসাথে প্রেস করি কিবোর্ড থেকে, কন্ট্রোল প্লাস ডি, ওকে? দেখুন এই লেখাটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল, এই লেখা ডুপ্লিকেট হয়ে এটা চলে আসলো এখানে। তো আমি আগেই বলেছি যে স্টার ট্যাগ এন ট্যাগ সেম, জাস্ট এন ট্যাগের এখানে আপনি স্ল্যাশ দেবেন, ওকে? হয়ে গেল, আমার হয়ে গেল এইচটিএমএল রুট এলিমেন্টটা লেখা, ওকে? তো একটা এইচটিএমএল ডকুমেন্টকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হলো হেড, তো হেড এলিমেন্ট আগে লিখবেন, এরও এটা হলো স্ল্যাশ দিতে হবে এন ট্যাগ বানানোর জন্য। আর একটা হলো বডি পার্ট, বডি, ওকে? আচ্ছা, তো এখন এই বডির মধ্যে কি থাকবে আর এই হেডের মধ্যে কি থাকবে, সবসময় মনে রাখবেন যে যে কোনো একটা পেজ, ওয়েবসাইটে যে কোনো একটা পেজ, সেই পেজের দুইটা পার্ট থাকবে, হেড এবং বডি। এই বডির মধ্যে ওইগুলো থাকবে যেইগুলো আপনি ভিজিটরকে দেখাতে চাচ্ছেন। যেমন এখানে দেখুন, এই যে উইকিপিডিয়ার এই পেজটা, এখানে যা কিছু দেখছেন সব কিছু এই বডি এলিমেন্টের মধ্যে আছে, হ্যাঁ? একদম উপর থেকে নিচ পর্যন্ত এভরিথিং যা কিছু আছে সব কিছু এই যে ইমেজ টিমে যা কিছু আছে এভরিথিং সব এই বডি এলিমেন্টের মধ্যে আছে। মানে এইগুলো ভিজিটরকে দেখাতে চাইলে, মানে যে যে যা কিছু আপনি ভিজিটরকে দেখাতে চান সেগুলো বডি এলিমেন্টের মধ্যে রাখবেন। তো আমি এই যে আমার কোডগুলো বডি এলিমেন্টের মধ্যে রেখে দিলাম। এই হেডিং, তারপরে এই প্যারাগ্রাফ, এই দুটো আমি ভিজিটরকে দেখাতে চাচ্ছি, তো এইগুলো আমি বডি এলিমেন্টের মধ্যে রাখলাম। আর হেডের মধ্যে কি রাখবো, হেডের মধ্যে দেখুন, হেডের মধ্যে যেগুলো আপনি ব্রাউজার, মানে যেগুলো আপনি স্ক্রিনে ভিজিটরকে দেখাতে চাচ্ছেন না, সেগুলো আপনি হেড এলিমেন্টের মধ্যে রাখবেন। আপনি ভিজিটরকে দেখাবেন না, কিন্তু ওইগুলো আবার এই এইচটিএমএল এর ডকুমেন্টের খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই এইচটিএমএল ডকুমেন্টের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভিজিটরকে দেখাবো না, কিন্তু মানে স্ক্রিনে শো হবে না, কিন্তু এগুলো এইচটিএমএল ডকুমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখুন, এই যে আমার ব্রাউজারের এই যে ট্যাব, আমি যেখানে মাউসটা নড়াচ্ছি, এখানে খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে বাংলাদেশ, তারপর ড্যাশ, তারপর উইকিপিডিয়া। কিন্তু আমার এখানে কি, আমার এখানে দেখুন index.html, মানে আমার এই ফাইলের নাম যেটা, সেই নাম এবং এক্সটেনশন সহ এখানে শো হচ্ছে, কিন্তু এরকম লেখা কোনো শো হচ্ছে না। যদি আমি শো করাতে চাই, আমি এটার পেজ সোর্সে গিয়ে দেখি, দেখুন এই যে এখানে যে লেখাটা শো হচ্ছে, এই লেখাটা কিন্তু হেড এলিমেন্টের মধ্যে এখানে পাবেন। এই যে দেখুন, এটা হলো হেড এলিমেন্ট, হ্যাঁ? এই যে এই পেজের এটা হলো হেড পার্ট। এখানে দেখুন এই যে বাংলাদেশ উইকিপিডিয়া, এখানে যে লেখাটা আছে এই লেখাটা এই যে টাইটেল নামে একটা এলিমেন্টের মধ্যে আছে। তার মানে হেড এলিমেন্টের মধ্যে অবশ্যই আপনাকে টাইটেল এলিমেন্টটা দিয়ে আপনি এই পেজের একটা টাইটেল দেবেন, যেটা জাস্ট ব্রাউজারের এই ট্যাবে এখানে শো হবে, ওকে? তো টাইটেলের এন ট্যাগটাও দিতে হবে, হয়ে গেল। এবার দেখে তো আমার এটা শো হয় কিনা, আমি এখানে রিলোড দিই, এই যে দেখুন বাংলাদেশ উইকিপিডিয়া সেম লেখাটায়। আচ্ছা, এবার আসেন যে এখানে দেখেন একটা আইকন আছে বাংলাদেশ উইকিপিডিয়ার পাশে, একটা ইন্টারনেট আইকন, সার্কেল আইকন। এটা বাই ডিফল্ট এই আইকনটা অটোমেটিক চলে এসছে, কিন্তু মনে করেন যে উইকিপিডিয়ার যে ডব্লিউ এই আইকনটা যদি দেখাতে চান, তাহলে কি পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। এর জন্য আলাদা একটা কোড আছে, সেটা হলো এইটা। এই কোডটা আমি এখান থেকে কপি করে এইগুলো আমি এখানে পেস্ট করে দিলাম, কিন্তু লিঙ্কটা আমার ঠিক করতে হবে। লিঙ্কটা এখানে যেভাবে আছে এইভাবে না, আমি এখানে ক্লিক করি, এই যে এই লিঙ্কটা এখান থেকে কপি করে
আমি এখানে পেস্ট করব, পেস্ট করে সেভ করব। দেখুন তো এবার এটা লোড দিই, এই যে দেখুন ওই আইকনটা চেঞ্জ হয়ে এই যে ডব্লু, যে উইকিপিডিয়াতে যে আইকনটা আছে এখানে ট্যাবে, সেই আইকনটাই এখানে শো হচ্ছে। দেখুন এটাকে বলা হলো ফেভিকন। ওকে, তো এইগুলো হলো হেড এলিমেন্টের মধ্যে থাকবে। এইগুলো আমরা ইউজারকে মানে ভিজিটরকে স্ক্রিনে শো করাতে চায় না, কিন্তু এগুলো একটা HTML ডকুমেন্টের জন্য, একটা ওয়েব পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরও আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো আপাতত আমাদেরকে HTML বেসিক কোডগুলো লিখতে হবে। তো এখনও শেষ হয় নাই। অবশ্যই এটা যে একটা HTML ডকুমেন্ট, এটা কোন ভাষায় আপনি মানে এখানে লেখাগুলো কোন ভাষায় থাকবে সেটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাট্রিবিউট শিখেছি কিভাবে লিখতে হয়। তো HTML রুট এলিমেন্টের মধ্যে আপনি কি করবেন, এখানে স্পেস অ্যাড করেন, ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট আছে, ল্যাং ইকুয়াল, তারপর কোটেশন এর ভিতরে আমি লিখলাম যে বিএন। ওকে, বিএন মানে হলো বাংলা, যেহেতু এই লেখাগুলো সব বাংলায়, তো আমি এখানে বিএন, যদি ইংলিশ হতো তাহলে দিতে হতো ইএন। তো এখন বিএন ইএন, অ্যারাবিকের জন্য এআর, এই যে শর্টকোড, ভাষা শর্টকোডগুলো, এগুলোকে বানিয়ে লিখবেন না। আসলে শর্টকোড আছে, হ্যাঁ অবশ্যই আছে। তার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ শর্টকোডস এটা দিয়ে গুগলে সার্চ করবেন। দেখুন যে ল্যাঙ্গুয়েজ কোডস নামে একটা পেজ এসেছে, এখানে যান। এই পেজে যাওয়ার পরে দেখুন প্রথমে 2 ক্যারেক্টার মানে 2টা লেটারের শর্টকোড আছে, এইগুলোই আপনাদের অ্যাড করতে হবে HTML এ ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে। ওকে, যেমন এখানে দেখুন আমি যদি হিন্দি, ওকে হিন্দি যদি হয়, দেখুন এইচআই শর্টকোড ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে এইচআই লিখতে হবে। যদি বাংলা হয় বেঙ্গলি, এই যে বেঙ্গলি হলো বিএন। তো এখানে সব পাবেন, পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের শর্টকাটগুলো এখানে পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে একটা ওয়েব পেজ কোন ল্যাঙ্গুয়েজ হবে সেটা এইভাবে ল্যাং, এটা কিন্তু বানিয়ে দেওয়া যাবে না যে আপনি চাইলেই ল্যাংয়ের পরিবর্তে এরকম ল্যাঙ্গুয়েজ এরকম দেবেন, এটা হবে না। ওকে, অবশ্যই ল্যাং অ্যাট্রিবিউট নেমগুলো যা তাই, ওকে, বানিয়ে দেওয়া যাবে না। HTML এ যা যা আছে ওগুলো ইউজ করতে হবে। তো HTML যে রুট এলিমেন্টের মধ্যে এখানে অ্যাট্রিবিউট আকারে ল্যাং ইকুয়াল, তারপরে ল্যাঙ্গুয়েজের শর্টকাটটা দিতে হবে। আর একটা কোড এখন বাকি আছে, সেটা হলো সবার উপরে, সবার প্রথমে এখানে কি করবেন, লেস দেন গ্রেটার দেন, তারপরে এখানে এক্সক্লামেশন মার্ক, এখানে ডক টাইপ স্পেস HTML এটা লিখতে হবে। তো ডক টাইপ এখানে আপনি সব ক্যাপিটাল না লিখে এখানে ডক সব স্মল লেটার লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার সবগুলো ক্যাপিটাল লেটারও লিখতে পারেন ডক টাইপটা। ওকে, তো ডক টাইপ মানে হলো ডকুমেন্ট টাইপ। এই যে HTML ডকুমেন্টটা, এই ডকুমেন্টের টাইপটা আসলে কি ডকুমেন্ট, কি টাইপের ডকুমেন্ট সেটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এটা হলো HTML ডকুমেন্ট। এবং শুধু তাই নয়, এই যে এটা HTML ডকুমেন্ট এবং এটা কোন ভার্সনে, HTML কোন ভার্সনে সেটাও এই কোডের মাধ্যমে এখানে ডিক্লেয়ার করে দেয়া হচ্ছে। ওকে, এটা ব্রাউজার বুঝে নেবে যে আপনি যে HTML ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন এটা হলো HTML5 ভার্সনে। তো এখন আমি একটা পেজে নিয়ে যাচ্ছি, HTML ডক টাইপ। HTML5 ভার্সন যদি ইউজ করেন তাহলে আপনাকে ডক টাইপটা এইভাবে লিখতে হবে। আর যদি ওল্ড ভার্সন ইউজ করেন, দেখুন এটা হলো ইন HTML5, মানে এটা হলো HTML5 ভার্সনে। আবার যদি মনে করেন যে আপনি HTML4.01 ভার্সন ইউজ করছেন তাহলে আপনার ডক টাইপটা হবে এইটা। আবার যদি XHTML1.1 ভার্সন ইউজ করেন তাহলে আপনার ডক টাইপটা হবে এইটা। ওকে, এই আর কি। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি লিখবেন এইভাবে, আপনাকে HTML ডকুমেন্টটা ক্রিয়েট করতে হবে এইভাবে। সব আমি এগুলো কেটে দিচ্ছি। দেখুন সবার প্রথমে আপনি যেভাবে লিখবেন সেটা হলো
আগে ডক টাইপটা এইভাবে সবার প্রথমে এইভাবে লিখে নেবেন, ডক টাইপ। স্পেলিংগুলো ভালো করে লক্ষ্য করুন। ডক টাইপ, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ, তারপরে একটা স্পেস দেবেন, তারপরে HTML। এইভাবে আগে এরকম লিখে নেবেন যে লেস দেন গ্রেটার দেন, তারপরে এক্সক্লামেশন মার্ক, তারপরে ডক টাইপ স্পেস HTML। ওকে, তারপরে সবার প্রথমে কি করবেন, HTML এর রুট এলিমেন্টটা লিখে নেবেন। আর ল্যাং অ্যাট্রিবিউটটা এখানে অবশ্যই স্পেস দিয়ে নেবেন, এখানে HTML এর পরে স্পেস, তারপর ল্যাং, তারপর ইকুয়াল, তারপরে বিএন, এটা লেখা শেষ করবেন। তারপরে কি করবেন, মানে আমি ইজিভাবে লেখার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যে তারপরে আমি আগেই বলেছি যে HTML এর দুইটা পার্ট থাকে, একটা হলো বডি, একটা হলো হেড। ঠিক আছে, প্রথমেই দুইটা পার্টে ভাগ করে নেবেন, হেড এবং বডি। ওকে, হয়ে গেল। তো অনেকে আবার দেখা যাচ্ছে যে একটা HTML পেজে হেড এই পার্টগুলো বারবার লেখে। হ্যাঁ, এইগুলো কিন্তু প্রত্যেকটা HTML পেজে একবার করে ইউজ হবে, দুইবার না। ঠিক আছে, আচ্ছা এই গেল। তারপরে কি করবেন, যেই সব এলিমেন্টগুলো আপনি স্ক্রিনে দেখাতে চাচ্ছেন না সেগুলো হেড এলিমেন্টের মধ্যে রাখবেন। যেমন এখানে হলো টাইটেল, হ্যাঁ, টাইটেল এলিমেন্ট এভাবে লিখবেন। তো একটা টাইটেল দিবেন, তারপরে এটা দেওয়ার দরকার নেই আপাতত। এটা আমি দেখালাম, এইটুকুই আপনারা করেন, টাইটেল দেন। তারপরে কি করবেন, তারপর বডি এলিমেন্টের মধ্যে একটা হেডিং দেন, H1 হেডিং, বাংলাদেশ দিয়েছি যেমন আমি। তারপরে এখান থেকে উইকিপিডিয়া থেকে লেখাগুলো কপি করে আপনি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট ক্রিয়েট করেন, পি। ঠিক আছে, পি এলিমেন্ট, তারপরে কপি করে জাস্ট এই লেখা একটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে এইভাবে। ওকে, লিঙ্ক এখন তৈরি করার দরকার নেই, এইটুকু করেন, করে শেষ করেন। ওকে, আমি এখন পি এলিমেন্টটা কেটে দিচ্ছি। প্রথমে আমরা হেডিং নিয়ে আলোচনা করব। যে হেডিং, একটা ওয়েব পেজের হেডিং বানাতে গেলে H1 H2 এইসব এলিমেন্টগুলো দিয়ে বানাতে হয়। ঠিক আছে, তো হেডিং এর টোটালি 6টা হেডিং আছে, H1 থেকে H6 পর্যন্ত। আমি জাস্ট এগুলোকে ডুপ্লিকেট করছি, এখানে মাউস রেখে CTRL প্লাস ডি 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 আর একটা। তো জাস্ট আপনার এখানে কি করতে হবে, নাম্বারগুলো চেঞ্জ করে দিতে হবে। এটা হলো H2 হেডিং হবে, এটা H3, H4, H5, তারপরে H6। ওকে, এবার সেভ করে দেখি তো কি অবস্থা। এই যে দেখুন, এখানে দেখলে দেখবেন যে প্রথম যে হেডিংটা H1 হেডিং, তার লেখাটা অনেক বড়। তারপরে H2 হেডিং, এটার থেকে এটা আবার একটু ছোট। আর H3 হেডিং যেটা, এটা থেকে আবার এটা একটু ছোট। এইভাবে ধারাবাহিকভাবে বড় থেকে আস্তে আস্তে সাইজটা ছোট হচ্ছে। কেন ছোট হচ্ছে, এই যে জাস্ট আমি হেডিং চেঞ্জ করে দিয়েছি, H1 এর জায়গায় H2 অ্যাড করছি, তখন আমার এই সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিভাবে, এটা ব্রাউজার এটা নিজে নিজেই ঠিক করে নিচ্ছে অটোমেটিক। হ্যাঁ, আপনার জাস্ট অ্যাড করতে হবে ট্যাগগুলো। ঠিক আছে, HTML ট্যাগগুলো অ্যাড করে দিলেই বাদ বাকি কাজ ব্রাউজার নিজেই করে নেবে। ওকে, তাহলে হেডিং কয়টা, 6টা হেডিং। ওকে, H1 থেকে H6 পর্যন্ত। তো এইভাবে লিখবেন এগুলো, কিন্তু আর হেডিং নেই, আপনি চাইলে H7 হেডিং অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, HTML এ এইগুলো ভ্যালিড হেডিং আছে, এবং এগুলো কখন ইউজ করতে হয়, একটা পেজের হেডিং, যেমন এই যে এই পেজটার হেডিং তো এইটা, তাই না? তো এরকম যখন আপনি একটা পেজ তৈরি করবেন, ঠিক আছে, প্রত্যেকটা পেজের একটা হেডিং থাকে। তো ওই সময় আপনার যে কোনো একটা হেডিং এলিমেন্ট ইউজ করতে হবে, হয় H1 না হলে H2, যে কোনো একটা। ওকে, সাইজ অনুসারে আমরা সাধারণত সাইজ এবং গুরুত্ব অনুসারে হেডিং ইউজ করে থাকি, কারণ হেডিংগুলোর আবার গুরুত্বও আছে। হ্যাঁ, এগুলোকে SEO যারা জানে, অন পেজ SEOর বিষয় এগুলো। হ্যাঁ, H1টা হলো সার্চ ইঞ্জিনের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ টেক্সট। ওকে, আচ্ছা,
এরপরে হলো প্যারাগ্রাফ। যেমন এখানে যে নর্মাল টেক্সট, আপনি এই যে নর্মাল টেক্সট আকারে যদি শো করতে চান তাহলে পি এলিমেন্টের মধ্যে এইভাবে সব শো করতে হবে। ওকে, আমি আবার এই যে নিচে এটাও এখানে অ্যাড করি, আবার পি এলিমেন্ট নিলাম, সেভ করলাম। এই যে দেখুন এরকমই আর কি। দেখুন এই যে একটা প্যারাগ্রাফ, আমারও একটা প্যারাগ্রাফ, তারপরে দেখুন এই প্যারাগ্রাফ এবং এইটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। কেন গ্যাপ হচ্ছে? এই গ্যাপটা মূলত যে আমি পি এলিমেন্ট ইউজ করছি আলাদা আলাদা করে। ঠিক আছে, বিষয়টা এরকম না যে আমি এখানে গ্যাপ রেখেছি বলে গ্যাপটা আসছে, আসলে না। আমি গ্যাপটা দেখুন উঠিয়ে দিচ্ছি, তারপরেও গ্যাপটা থাকবে। যে দেখুন, দেখছেন এই গ্যাপটা আসছে হলো যেহেতু আমি পি এলিমেন্ট ইউজ করছি এই জন্য। তো এরকম আপনি ওয়েবসাইটে যখন এরকম প্যারাগ্রাফ জাস্ট শো করতে চাবেন, ঠিক আছে, কোনো একটা আর্টিকেল লিখছেন, সে আর্টিকেলে একটা প্যারাগ্রাফ আপনার শেষ, তারপর আবার নতুন করে প্যারাগ্রাফ নেবেন, তখন এভাবে পি এলিমেন্ট অ্যাড করে নেবেন। ওকে, ওকে। তো এখানে আরেকটা বিষয় আমি এখানে, মনে করেন যে আপনি চাচ্ছেন যে এই লেখাটা এখানে গিয়ে এখান থেকে আবার ভেঙে যাবে, ভেঙে নিচে আসবে এরকম। আপনি এরকম লাইন ভেঙে দিতে চাচ্ছেন। ওকে, আবার এখান থেকে আবার লাইন এরকম ভেঙে দিতে চাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে এখানে আমি মাউস দিয়ে এরকম লাইন ভেঙে দিলাম, এটা এইভাবে ভেঙেই হয়তো শো হবে। আসলে কোনো লাভ নাই, কিছুই হবে না, এইভাবে ভাঙবে না। তো লাইনে এইভাবে ব্রেক করতে হলে, মানে আপনি চাচ্ছেন যে লাইনটা এখানে এসে শেষ হয়ে আবার নতুন করে টেক্সটগুলো আবার নতুন লাইনে শুরু হবে, তাহলে আপনাকে বিআর নামে একটা এলিমেন্ট আছে, বিআর, ঠিক আছে, জাস্ট এইভাবে লিখলেই হবে। আর এইচটিএমএল ওল্ড ভার্সনগুলোতে এইভাবে লেখা থাকে। হ্যাঁ, এটাও ভুল না, কিন্তু HTML5 ভার্সনে এইভাবে লিখলেই হবে। বিআর মানে হলো ব্রেক। ওকে, লাইন ব্রেক। দেখুন এটা লোড দিচ্ছি, এই যে এখান থেকে লাইন ব্রেক। আবার আমি এটা কপি করে এখানে অ্যাড করলাম, দেখুন আবার এখান থেকে আবার লাইনটা ব্রেক হয়ে যাবে। ওকে, এরকম ব্রেক হয়ে গেল। তো HTML এলিমেন্ট যত আছে তার মধ্যে কিছু এলিমেন্ট আছে এমটি, যেমন এইটা বিআর, এগুলো এমটি এলিমেন্ট বলে, এর কোনো কন্টেন্ট নাই, জাস্ট যেখানে আপনার লাইন ব্রেক করার দরকার হয় সেখানে আপনি এরকম বিআর ট্যাগ অ্যাড করে ব্রেক করে দেবেন। আরও এমটি এলিমেন্ট আছে, তার মধ্যে একটা আছে, মনে করেন যে এখানে আমি কি করব, একটা বড় আকারে একটা লাইন, হরিজন্টাল লাইন অ্যাড করব। তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এই স্যার এটা অ্যাড করে দিন, দেখবেন যে এখানে লম্বা একটা হরিজন্টাল লাইন অ্যাড হবে, এই যে। ওকে, তারপরে মনে করেন যে আমি আবার এখানে গিয়ে এখানেও একটা হরিজন্টাল লাইন অ্যাড করে দেব। ওকে, এই যে দেখুন হরিজন্টাল লাইন, এই স্যার মানে হরিজন্টাল। তবে আবার মনে করেন না যে ভার্টিক্যাল লাইন এরকম আছে, ঠিক আছে, ভিআর দিলে হয়তো ভার্টিক্যাল লাইন আসবে না, এরকম কোনো HTML কোড নাই। ওকে, আচ্ছা এইগুলো তাহলে আমরা দুটো প্যারাগ্রাফ অ্যাড করেছি, যে HTML 6টা হেডিং আছে সেগুলোও আমরা করলাম, শিখলাম, বিআর শিখলাম, এই স্যার এলিমেন্ট, এমটি এলিমেন্ট দুইটা, এরকম এমটি এলিমেন্ট আপনি পাবেন কয়েকটা। তারপরে এখানে আমরা এখন টেক্সট ফরম্যাটিং অ্যাড করব। তো আমি এখানে জাস্ট এখানে একটা হেডিং দিই যে এটা হলো টেক্সট ফরম্যাটিং অ্যাড হবে, টু টেক্সট ফরম্যাটিং। ওকে, মানে টেক্সটকে ফরম্যাট করার জন্য, মনে করেন যে এখানে যে টেক্সট, কোনোটা নিচে আন্ডারলাইন দেবেন, কোনোটাকে বাঁকা করে, মানে নর্মাল যে খাড়াখাড়ি আছে একটু অ্যাঙ্গেলে শো করাবেন, কোনোটা বোল্ড করবেন, ঠিক আছে, কোনোটা হয়তো যেমন কোডিং ফরম্যাটে লিখতে চাচ্ছেন, যেমন বলা যায় যে H2O, ঠিক আছে, H2 হলো যে কেমিক্যাল ফর্মুলা ওয়াটারের, টু হলো নিচের দিকে নেমে থাকে, এরকম করতে চাচ্ছেন, কিংবা কোনো একটা লেখা হয়তো কাটা থাকে, যেমন আমরা খাতা কেটে দিই, দাগ দিই, ওরকম চাচ্ছেন। তো এইগুলো আর কি, এই সব ফরম্যাটিং করাটা এখন আমরা শিখবো। ওকে, তো আমি এগুলো সব পি এলিমেন্টের মধ্যে রাখি।
আচ্ছা, নিচে নামিয়ে নেই। তো প্রথমে আমি বোল্ড করা, হ্যাঁ না, প্রথমে আমি আন্ডারলাইনড টেক্সট এটা অ্যাড করি, যার নিচে আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইনড টেক্সট। তো এর নিচে আন্ডারলাইন এমনিতেই থাকবে না, দেখুন কোনো আন্ডারলাইন নেই। ওকে, কিন্তু আমি যদি এর আগে ইউ ইউ অবশ্যই এখানে এন্ড একটা দিয়ে দিতে হবে। ইউ ইউ মানে হলো আন্ডারলাইন। কোনো টেক্সটের নিচে যখনই আপনি আন্ডারলাইন অ্যাড করতে চাইবেন তখনই ওই টেক্সটটাকে ইউ এলিমেন্টের মধ্যে রাখবেন, দেখবেন যে আন্ডারলাইন চলে আসবে। এই যে আন্ডারলাইন টেক্সট। ওকে, এরপরে মনে করেন যে আমি একটা টেক্সটকে বোল্ড করব। হ্যাঁ, বোল্ড টেক্সট। বোল্ড কি, যে লেখাটা যে নর্মাল যেরকম দেখা যাচ্ছে এর থেকে বোল্ড হবে, মোটা হবে, তাহলে আপনাকে বি টেক্সটটাকে বি এলিমেন্টের মধ্যে রাখতে হবে। ওকে, দেখি তো এই লেখাটা কিন্তু বোল্ড হয় নাই, কারণ আছে, কারণ কোডের কোনো ভুল নাই। মূলত আমার ব্রাউজারে ডিফল্ট ফন্ট হলো একটা বাংলা ফন্ট সেট করা আছে, তো বাংলা ফন্টে বোল্ড সাপোর্ট করে না। তো আমি অন্য ব্রাউজারে দেখি, এটা আমি ফায়ারফক্সে ফাইলটা ওপেন করে আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারি, রানে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স, দেখবেন যে ফায়ারফক্সে ফাইলটা ওপেন হবে। ওকে, এই যে দেখুন লেখাটা দেখুন, এই যে এই লেখাটা কিন্তু নর্মালে, কিন্তু এটা কিন্তু বোল্ড, মানে এটা থেকে এটা মোটা না, এটা আর কি মোটা। তো আপনার চাইলে যে লেখাগুলো সব পাশে পাশে আসছে, আপনি চাইলে এখানে সব বিআর মানে লাইন ব্রেক করতে পারেন, এখানে বিআর এলিমেন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, দেখুন এটা নিচে চলে আসলো। ওকে, আপনি চাইলে আরেকটা বিআর এখানে অ্যাড করতে পারেন, তাহলে কি হবে যে এখানে আরেকটা মানে একটা গ্যাপ লাইন, একটা গ্যাপ চলে আসবে। হ্যাঁ, এই যে দেখুন এর নিচে একটা গ্যাপ চলে আসলো, এইভাবে লিখতে পারেন। ওকে, আচ্ছা, তো এবার আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে আমি লিখলাম যে ইএম 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 মানে হলো এমফাসাইজ। যদি এর বাংলা দেখেন যে এমফাসাইজ মানে হলো গুরুত্ব দেওয়া। তো আমি রিলোড করে যে কেমন আছে আগে দেখে, সরি আমি এখানে স্ট্রং, স্ট্রং জাস্ট লেখেন যে স্ট্রং। ওকে, এই যে দেখুন যে বোল্ড টেক্সট এটাও যেমন এটাও তেমন, কিন্তু পার্থক্য কি, এখানে বি এলিমেন্ট দিয়েছে, এখানে স্ট্রং এলিমেন্ট। আসলে দুইটার পার্থক্য কি, মানে দেখতে গেলে দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটাও বোল্ড হয়ে আছে, এটাও বোল্ড হয়ে আছে, কিন্তু এটা হলো এমফাসাইজ, এটা হলো স্ট্রং টেক্সট। ওকে, এটা হলো স্ট্রং মানে তো বুঝতেই পারছেন যে এটা শক্তিশালী, এটা থেকে এটা অনেক পাওয়ারফুল টেক্সট। ওকে, কার কাছে পাওয়ারফুল? ব্রাউজারের কাছে না, ব্রাউজার কাছে এর কোনো গুরুত্ব নেই। ব্রাউজার জাস্ট আপনাকে দুইটাই বোল্ড হিসেবে শো করবে। মূলত এটাও হলো অন পেজ ইস্যুর একটা বিষয়। ওকে, যে সার্চ ইঞ্জিনগুলোর কাছে, সার্চ ইঞ্জিনগুলো কিন্তু একটা পেজে গিয়ে সব HTML কোড টোড সব পড়ে, ঠিক আছে? তো সে যখন দেখবে যে একটা আপনি সেই ওয়ার্ডটা আপনি স্ট্রং এলিমেন্টের মধ্যে রাখছেন, তখন সেই ওয়ার্ডটাকে নর্মাল মানে এইগুলো থেকে নর্মাল টেক্সট থেকে সেটাকে গুরুত্ব দেবে বেশি, হয়তো ভাববে যে এটা হলো ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, মানে কিওয়ার্ড মানে কি, যে মানুষ সার্চ ইঞ্জিনগুলোতে যেসব লেখা লিখে সার্চ করে ওগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। যদি এরকম একটা পেজে আপনি কোনো ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড হিসেবে সেট করতে চান, তখন সেগুলোকে স্ট্রং দেবেন। আপনি একই সাথে মানে ওটাকে বোল্ড করে দেখাতে চাচ্ছেন, আবার ওটাকে সার্চ ইঞ্জিনের কাছে যে স্ট্রং হিসেবে মানে কিওয়ার্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি সেখানে স্ট্রং এলিমেন্ট ইউজ করবেন। আর এমনি নর্মালি জাস্ট কোনো মানে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্ব কোনো বিষয় না, জাস্ট আপনি ওটাকে বোল্ড করে মানে বোল্ড হিসেবে দেখাতে চাচ্ছেন আর কিছু না, তখন আপনি বি এলিমেন্ট ইউজ করতে পারেন। ওকে,
এই গেল। আমি এগুলো সব ফাঁকা ফাঁকা করে অ্যাড করি। এরপরে হলো আই। হ্যাঁ, আই এলিমেন্ট আমি এখানে লিখলাম হলো ইটালিক টেক্সট। ওকে, এটা হলো ইটালিক হয়ে থাকবে। ইটালিক মানে হলো এই যে এটা সোজা, এই লেখাগুলো সোজা, কিন্তু এটা কিন্তু একটা বাঁকা হয়ে শো হচ্ছে। দেখুন এই যে একটু অ্যাঙ্গেলে আছে না। তো আপনি কোন লেখাকে যদি এরকম অ্যাঙ্গেলে শো করতে চান তখন আই এলিমেন্টের মধ্যে লেখাটা রেখে দিলেই হবে। তারপরে এখানে আমি ইএম মানে হলো এমফ্যাসাইজড, এমফ্যাসাইজ। হ্যাঁ, এমফ্যাসাইজ টেক্সট। ওকে, যদি বাংলা দেখেন দেখবেন যে এমফ্যাসাইজ মানে হলো কোনো লেখাকে গুরুত্ব দেয়া। তো এটাও সেম কথা, স্ট্রং এটার মতোই। ঠিক আছে, যে আপনি একটা লেখাকে শুধুমাত্র বাঁকা করেই দেখাতে চাচ্ছেন না, একই সাথে আপনি সার্চ ইঞ্জিনের কাছে এই লেখাটাকে গুরুত্ব দিয়ে মানে গুরুত্ব হিসেবে বিবেচনা করছেন, যে এটা মানে আপনি জাস্ট সার্চ কিওয়ার্ড হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে চান তাহলে সেখানে আপনি ইএম এলিমেন্ট ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা, আপনি একটা লেখাকে মার্ক করতে চাচ্ছেন। মার্ক মানে হলো, আমি দেখাচ্ছি, এটা দেখলে বুঝবেন। মার্ক মানে হলো এটা হাইলাইট হয়ে থাকবে এরকম। হ্যাঁ, দেখুন একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হাইলাইট হয়ে আছে। তো এরকম করতে চাইলে এই মার্ক এলিমেন্ট ইউজ করবেন। তারপরে স্মল এলিমেন্ট যদি আমরা ইউজ করি, smaller text, small than this text. ওকে, এবার দেখুন এই যে দেন দিস, এটা থেকে কিন্তু এটার সাইজ একটু ছোট। আমি ব্রাউজারটা, এবার দেখুন স্মলার টেক্সট, এটা হলো নর্মাল সাইজ, কিন্তু স্মল এলিমেন্ট ইউজ করার কারণে এই স্মলার টেক্সট কিন্তু এইটার থেকে আরো একটু ছোট হয়ে গেছে। যদি এরকম চান যে আপনি নর্মাল লেখা লিখছেন, তার ভিতরে কোনো কোনো ওয়ার্ড আপনি আরো স্মল করতে চাচ্ছেন, তখন স্মল এলিমেন্ট ইউজ করবেন। ঠিক আছে, ওকে। ডেল মানে ডিলিটেড টেক্সট। হ্যাঁ, যে টেক্সটটা ডিলিট হয়ে গেছে। এখন দেখবেন যে এই লেখাটায় এই যে এরকম যেভাবে কাটা থাকে, হ্যাঁ এইভাবে কেটে আছে, মানে এটা এটা হয়তো রিমুভ করে দিয়েছে। যদি এরকম লেখা কোথাও দেখাতে চান তখন এই এলিমেন্টটা ইউজ করবেন, ডেল ট্যাগগুলো ইউজ করবেন। ওকে, তারপরে এখানে লিখলাম যে আমি এইজ is to o is the স্পেলিং মেবি ভুল, এখন এই যে লেখাটা, ঠিক আছে, H2O is the chemical formula of water. কেমিক্যাল স্পেলিংটা মেবি ভুলই আছে, যাই হোক। কিন্তু টুটা এখানে কিভাবে থাকে? টুটা হলো নর্মাল যে লাইন আছে তার থেকে নিচে নেমে থাকে না, এইভাবে বইতে যদি আপনি দেখেন তাহলে তো এরকমই দেখবেন, তাই না? তো এটা কিভাবে শো করাবেন, টুটা কিভাবে নামাবেন নর্মাল যে লাইনে আছে? তো এই জন্য টুটাকে আপনাকে জাস্ট সাব সাব মানে হলো সাব স্ক্রিপ্টেড, এই সাব এলিমেন্টের মধ্যে রাখতে হবে টুটাকে শুধুমাত্র। হ্যাঁ, তাহলে দেখবেন যে টুটা নিচের দিকে নেমে থাকবে, এই যে। ঠিক আছে, আবার মনে করেন যে আপনি একটা সূত্র লিখছেন, গাণিতিক সূত্র, যে 5
তার টুটা হলো স্কোয়ার ইকুয়াল 25। এটা কিভাবে শো হবে? এটা নর্মালি জাস্ট শো হবে, কিন্তু টুটা হলো উপরে রাখতে হবে, তাই না? টুটা হলো 5-এর পাওয়ার। তো এটা টুটাকে কি করবেন, মানে সুপার স্ক্রিপ্টেড টেক্সট, ওকে, এর মধ্যে রাখেন, দেখেন যে টুটা উপরে থাকবে। এই দেখুন 5-এর উপরে টুটা, ওকে। আচ্ছা, আবার কিছু লেখা, যেমন মনে করেন যে আপনি লিরিক্স, হ্যাঁ, লিরিক্স কিংবা পোয়েম আপনি দেখাতে চাচ্ছেন, ওকে। তা আমি জাস্ট লিরিক্স এখান থেকে এইটুকু কপি করলাম। লিরিকটাকে এমনি এইভাবে আমি যদি পেস্ট করে দিই, এইভাবে কি শো হবে নিচে নিচে? দেখি তো শো হয় কিনা। না, দেখুন সব এক লাইনে চলে গেছে, ওকে। তো আপনি এইভাবে পোয়েম বা লিরিক্স যদি এইভাবে যেভাবে আছে এইভাবে শো করাতে চান, তাহলে প্রি নামে একটা HTML ট্যাগ আছে, এই প্রি ট্যাগগুলো ইউজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনি যেভাবে এখানে রেখেছেন এইভাবেই শো হবে। এই যে দেখছেন। আর যদি এখানে যদি এরকম লাইন ফাঁকা ফাঁকা করতে চান, ওকে, এই যে দেখুন ফাঁকা দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে এখানে আর বিআর ট্যাগ দেওয়া লাগছে না, তাই না? প্রি এলিমেন্ট ইউজ করার কারণে যেখানে আপনি ফাঁকা অ্যাড করছেন সেখানে এরকম ফাঁকাই হয়ে যাচ্ছে, দেখছেন, এই আর কি। তারপরে মনে করেন যে এমনি যে লেখাটা আছে, নর্মাল লেখার থেকে একটা লেখা ডান দিকে সরিয়ে শো করাতে চাচ্ছেন। আমি দেখাই, দেখলে বুঝবেন। এই যে শব্দের ব্যুৎপত্তি, তার নিচে লেখাটা দেখুন, এই লেখাটা শব্দের ব্যুৎপত্তি যেই পজিশন আছে এই পজিশনে না, ডান দিকে একটু হেলে আছে। তো এটা কিভাবে শো করাবেন? তো এটা মনে করেন যে এটা শো করাতে হলে আমি এটা বাইরে নিয়ে গিয়ে শো করাই। শব্দের ব্যুৎপত্তি এটাকে লিখে নেই, এটা আমি টু এলিমেন্টের মধ্যে রাখি। তারপরে এই লেখাটা এইভাবে নর্মালি তো আপনি যে এলিমেন্ট ইউজ করেন না কেন, মানে এটার জন্য যে এলিমেন্টটা ইউজ করা উচিত সেটা বাদে আপনি যে কোনো এলিমেন্ট ইউজ করলে কোনো লাভ নাই, ঠিক আছে? এটা এইভাবে থাকবে, এই যে দেখুন এইভাবে আছে। কিন্তু যদি ব্লক কোট নামে একটা HTML এলিমেন্ট আছে, এটার স্পেলিংটা একটু হার্ড, ব্লক ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, আগে ব্লক তারপরে কোট, ঠিক আছে? এর মধ্যে রাখেন, দেখবেন যে এটা আপনার দেখুন এই যে শব্দের উৎপত্তি যে লাইন আছে তার থেকে ডান দিকে সরে শো হচ্ছে। ক্লিয়ার? তো এগুলো সব করে শেষ করবেন। এখানে তাহলে আমাদের থাকছে হলো অ্যাসাইনমেন্ট হলো হেডিং, প্যারাগ্রাফস এন্ড টেক্সট ফরম্যাটিং। হেডিং, প্যারাগ্রাফস এন্ড টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে? প্রথমে হেডিংগুলো অ্যাড করবেন, তারপরে দুটা প্যারাগ্রাফ এলিমেন্ট অ্যাড করবেন। প্যারাগ্রাফের মধ্যে এরকম লাইন ব্রেক করার জন্য বিআর এলিমেন্ট অ্যাড করবেন। তারপরে হেডিং শেষ হওয়ার পরে এইচআর এলিমেন্ট অ্যাড করবেন যেন হরিজন্টাল লাইন অ্যাড হয়। তারপরে এখানেও এইচআর এলিমেন্ট, এখানে যেন হরিজন্টাল লাইন আসে। তারপরে টেক্সট ফরম্যাটিংগুলো এখানে অ্যাড করবেন। আপনি একটাকে টেক্সট আপনি এখানে ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নাই। আপনি এলিমেন্টগুলো যেন ট্যাগগুলো যেন ঠিক থাকে, হ্যাঁ, আন্ডারলাইন করবেন, এটাকে বোল্ড করবেন, এটা আবার স্ট্রং হবে, হ্যাঁ। তারপর এটা ইটালিক বাঁকা হয়ে শো হবে, এটাও বাঁকা হয়ে শো হবে। এটা মার্ক মানে হাইলাইট হয়ে থাকবে, এটা স্মল মানে নর্মাল টেক্সটের যে সাইজ তার থেকে ছোট হয়ে থাকবে। এই লেখাটা ডিলিটেড হিসেবে শো হবে। তারপর যে টুটা এটা নিচের দিকে নেমে থাকবে, হ্যাঁ, HTML মানে H2O ফর্মুলা যেরকম দেখা যায় ওইরকম আর কি শো হবে। তারপর 5-এর একটু হলো পাওয়ার, তো টুটা উপরের দিকে শো হবে, ঠিক আছে?
তো এখানে সুপ এলিমেন্টের মধ্যে রাখতে হবে। তারপরে আপনি পোয়েম বা লিরিক্স যেভাবে আছে ওই ফরম্যাটে যদি রাখতে চান, দেখাতে চান, তাহলে প্রি এলিমেন্টের মধ্যে রাখতে হবে। তারপরে ব্লক কোড, এটা ইউজ করলে লেখাগুলো যে পজিশনে থাকে তার থেকে ডান দিকে একটু সরে থাকে। এই হলো আপনার অ্যাসাইনমেন্ট। টোটালে আপনার যে HTML বেসিক যে কোডিং, এই কোডিং তো লিখতেই হবে, হ্যাঁ, কোনোটা বাদ দেওয়া যাবে না। আপনি এই যে ল্যাং অ্যাট্রিবিউটও বাদ দেবেন না, ঠিক আছে। তো হেড এলিমেন্টের মধ্যে জাস্ট একটা হেডিং টাইটেল অ্যাড করবেন, তারপরে বডি এলিমেন্টের মধ্যে হেডিংস, প্যারাগ্রাফস এবং টেক্সট ফরম্যাটিং এইগুলো অ্যাড করে জমা দেবেন। কিভাবে? আমার প্রোফাইলে দেখবেন যে ফ্রিল্যান্সার সুজন নামে একটা প্রোফাইল আছে, খুঁজলেই পাবেন। প্রোফাইলটা খুঁজে, ওকে, প্রোফাইলটাকে খুঁজবেন, খুঁজে যেভাবে আমরা ইমেজ টিমেজ পাঠাই, এখানে দেখুন যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটন হলো মোর অপশন আসবে, এটা হলো আপনি ফাইল পাঠাতে পারবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করে, অথবা আরো ইজি পদ্ধতি, সেটা হলো আপনি জাস্ট ফাইলটাকে কি করবেন, টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে। হ্যাঁ, এই যে ফাইল, এই ফাইলটা HTML ফাইল, আমি জাস্ট ফাইলটা এইভাবে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তারপরে পাঠিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এন্টার প্রেস করলে চলে যাবে। অথবা এখানে ক্লিক করবেন, এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, এবার ফাইলটা খুঁজেন কোথায় আছে, ডেস্কটপে আছে, ক্লিক করেন, ওপেন করেন, তারপরে এন্টার প্রেস করেন, আমার কাছে চলে আসবে প্রোফাইলে। ওকে, এইভাবে আপনি HTML ফাইলটা জাস্ট আমাকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ক্লিয়ার?